Problem 6. From the following information of Shetab company, calculate payback period. তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এক নাম্বার payback period, দুই নম্বরে বলছে need present value NPV, তিন নম্বরে বলা আছে internal rate of return, internal rate of return অর্থাৎ IRR। তাহলে এখানে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট বলে দিছে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। পারচেজ প্রাইস অফ দা মেশিন টাকা হচ্ছে 2 লাখ, ইম্পোর্ট ডিউটি দেওয়া আছে হচ্ছে 30,000, ক্যারিং কস্ট দেওয়া আছে আমাদের 7,000 টাকা, ইনস্টলেশন চার্জ হচ্ছে 13,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000, ইউজফুল লাইফ হচ্ছে আমাদের 5 ইয়ার। তারপর আমাদের বলা আছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোর এখানে আমরা এই যে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোর কিছু মান দেওয়া রয়েছে, এই মানগুলোকে আমরা কি ধরবো। আমরা বলছিলাম এই মানগুলোকে নাই আমাদের চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন ধরতে হবে। তাহলে কি ধরা যাবে এই মানগুলোকে, বলো তো কি ধরা যাবে। সিএফবিটি। সিএফ কি ধরা সিএফবিটি যাবে। স্যার। সিএফবিটি ট্যাক্স সিএফবিটি রেট ধরা দেওয়া যাবে, আছে, কেন সিএফবিটি ধরা যাবে, এখানে বলছে দা কোম্পানি পেস ট্যাক্স রেট ট্যাক্স দেওয়া রেট আছে। 30%। ট্যাক্স রেট দেওয়া আছে আমাদের 30%, এই ট্যাক্স রেট দেওয়া থাকার কারণে এটা হচ্ছে আমাদের সিএফবিটি হয়ে যাবে। আর যদি ট্যাক্স রেট না দেওয়া থাকতো তাহলে এটাকে আমরা ধরে নিতাম হচ্ছে সিএফএটি ধরে ওটি। নিতাম। ট্যাক্স রেট এটি থাকলে সিএফবিটি, ট্যাক্স রেট না থাকলে সিএফএটি। তাহলে আজকে যেহেতু ট্যাক্স রেট দেওয়া রয়েছে তাহলে আমরা এটাকে সিএফবিটি ধরে নিব, সিএফএটি ধরা যাবে না। তারপরে বলছে চার্জ ডেপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস, ডিসকাউন্ট রেট। এই ডিসকাউন্ট রেটের আরো নাম থাকতে পারে, ডিসকাউন্ট রেট থাকতে পারে, পিভি তারপরে কস্ট ফ্যাক্টর, পিভি ডিসকাউন্ট ফ্যাক্টর ফ্যাক্টর। থাকতে পারে, অপরচুনিটি কস্ট থাকতে পারে, তারপরে হচ্ছে আমাদের কস্ট অফ ক্যাপিটাল দেওয়া কস্ট থাকতে অফ পারে। ক্যাপিটাল। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আমরা এর আগে করছিলাম যে ম্যাথগুলো আমাদের সাধারণত সিএফবিটি তে যদি দেওয়া থাকে, যে ম্যাথই যেখানেই দেওয়া থাক, তাহলে আমাদের ওইখান থেকে ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে আমাদের কি বের করতে হবে, সিএফ কি নির্ণয় করতে হবে বলেন, সিএফবিটি এটি থেকে সিএফএটি নির্ণয় করতে হবে। এর আগের অঙ্কগুলোতে আমরা শিখছিলাম সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য আমরা কয়টি কলাম শিখছিলাম বলেন। সিএফবিটি থেকে স্যার, সিওপিডি তে অ্যানুয়াল আসার জন্য ডিপ্রিসিয়েশন নির্ণয় ওয়েট করা। কলাম আমি আগে অ্যানালাইসিস করতেছি। তাহলে সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য আমরা শিখছিলাম কয়টি কলাম, দেখেন সবাই, এই যে দেখেন শিখছিলাম আমরা যে সিএফবিটি থেকে 7টা সিএফএটি কলাম। তে আসার জন্য 7টি কলাম দিতে হবে। এরপরে আমাদের যেটা চাইছে পে ব্যাক পিরিয়ড, এই পে ব্যাক পিরিয়ড থেকে আমাদের একটা কলামের সৃষ্টি হবে। পে ব্যাক পিরিয়ড থেকে একটি কলামের সৃষ্টি হবে, দুইটি শর্ত থাকা রাখবে। একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড থাকতে হবে, আর একটি হচ্ছে আয়গুলো অসমান থাকতে হবে। দেখো আমাদের দুইটি শর্ত ফিল আপ করছে নাকি। এখানে আয়গুলো আমাদের অসমান আছে, রিকোয়ারমেন্টের মধ্যে পে ব্যাক পিরিয়ড আছে। যদি এটা থাকে এর সাথে আমরা আর একটা কলাম সংযোজন করব, তখন কি কলাম সংযোজন করব, সি ডট সি এফ। সিএফএটি। তাহলে এই কলামটা আমরা কার জন্য সংযোজন করব, পে ব্যাক পিরিয়ড থাকতে হবে এবং আয়গুলো কি থাকতে হবে, অসমান থাকতে হবে। তাহলে দুইটা শর্ত ফিল আপ করলে আমাদের এটা হবে। এই অঙ্কে আমাদের দুইটা শর্তই ফিল আপ করছে, এই জন্য এই কলামটা আমাদের হবে। তারপরে আমরা শিখছিলাম হচ্ছে কি এনপিবি অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা শিখছিলাম এনপিবির জন্য কয়টা কলাম হবে বলেন। এনপিবির জন্য কয়টা কলাম শিখছিলাম আমরা, এনপিবির জন্য আমরা শিখছিলাম হচ্ছে দুইটি কলাম বাড়বে। এনপিবির জন্য হচ্ছে আমাদের দুইটি কলাম বাড়বে, একটি হচ্ছে আমাদের কি ডিএফ মানে ডিসকাউন্ট ফ্যাক্টর, আর একটি হচ্ছে পিভি। তাহলে এনপিবির জন্য আমরা এই দুইটা কলাম শিখছিলাম দেখেন। তাহলে এইখানে যদি আমি আরো দুইটা কলাম এনে অ্যাড করি, একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে পিভি, তাহলে আমাদের কলাম হবে 7টি আর একটি 8টি, 8টি আর এই যে দুইটি, তাহলে কলাম হবে কয়টি, 10টা। 10টি। কলাম 10টি হবে, এটা কি আমরা সবাই বুঝতে পারলাম না, কারো সমস্যা হলো বলেন। আমাদের জি ম্যাথের স্যার। কলাম হবে 10টি, এই 10টি কলাম কি আমরা সবাই বুঝতে পারছি না, কারোর কোনো প্রবলেম থাকলো বলতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা কি বলছিলাম, একটি ম্যাচ শুরু করার দ্বিতীয় ধাপ, একটি ম্যাচ শুরু করার প্রথম ধাপ হচ্ছে কোথায় থেকে শুরু হবে, এটা হলো প্রথম ধাপ। আর প্রত্যেকটা ম্যাচ শুরু করার সেকেন্ড যে স্টেপটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের দেখতে, আমাদের কি এনসিও যদি দেওয়া না থাকে তাহলে এনসিওটা নির্ণয় করে নিতে হবে।
আর তারপরে এনসিও নির্ণয় করার পর অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে ম্যাথটা দেখতেছি এখন 6 নাম্বার ম্যাথটা, এই 6 নাম্বার ম্যাথে আমাদের এনসিওটা দেওয়া নেই। তাহলে আমাদের এনসিওটা দেওয়া নেই, তার মানে কি করতে হবে? এই যে একটা মেশিন আমরা ক্রয় করলাম, এর সাথে আমার ইম্পোর্ট ডিউটি কিছু আমদানি শুল্ক দিলাম, ক্যারিজ ক্যারিং কস্ট দেওয়া হলো কিছু, তারপরে হচ্ছে ইনস্টলেশন চার্জ, ওয়ার্কিং ক্যাপিটাল, এইগুলো আমাদের যোগ করলে কি বের হবে? এনসিও বের হবে। কিভাবে এনসিওটা নির্ণয় করতে হবে? এর জন্য আমরা এখানে আগেই আপনাদের একটা নিয়ম এখানে দিয়ে দিয়েছিলাম। দেখেন, এই যে এনসিওটা বের করার প্রসেসটা আপনাদের আগেই আমি দিয়ে দিয়েছিলাম যে এইভাবে এনসিওটা বের করতে হবে। তাহলে আপনারা শীটের ভিতরে পড়ছেন কিনা জানি না। দেখেন, এইভাবে এনসিওটা প্রয়োজন হলে বের করতে হবে আমাদের। ডিটারমিনেশন অফ নেট ক্যাশ আউটলি, নেট ক্যাশ আউটলি মানে এনসিও। তাহলে আমরা লিখবো কস্ট অফ পারচেস অফ এ নিউ মেশিন। তাহলে নিউ মেশিনের ক্রয় মূল্য লিখবো। ক্রয় মূল্যের সাথে আমাদের সাথে কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড পেইড বা ইন্স্যুরেন্স যদি থাকে যোগ করতে হবে। ইম্পোর্ট ডিউটি থাকলে যোগ করতে হবে। ডকসাস ক্লিয়ারিং কস্ট থাকলে যোগ হবে। রেলওয়ে ফেয়ার অ্যান্ড ক্যারিং এটাও থাকলে যোগ হবে। রিমুভাল কস্ট, তাহলে রিমুভাল কস্ট এ নিউ মেশিন এটা থাকলে যোগ করতে হবে। ইনস্টলেশন কস্ট থাকলে যোগ করতে হবে। যোগ করার পর, এইগুলো যোগ করার পর যেটা বের হবে এটার নাম হবে আমাদের বেসিস অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েবল কস্ট। এইগুলো হচ্ছে আমাদের অলরেডি কি হয়ে গেল? ব্যয় হয়ে গেল। এইগুলো ব্যয় হওয়ার পরে আমাদের কিছু টাকা হাতে রাখতে হবে। এই হাতে রাখা টাকাটার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল মানে চলতি মূলধন। এটা যোগ করার পরে যেটা হবে এটা হচ্ছে নেট ক্যাশ আউটলে। তাহলে আমরা একটা সম্পত্তি আমরা যখন ডেপ্রিসিয়েশনটা ধরবো, ডেপ্রিসিয়েশন আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের মেশিনের মধ্যে এখনো ব্যবহার হয়নি। জাস্ট মেশিনকে কেন্দ্র করে ধরেন আমরা কিছু টাকা ফান্ডে রেখে দিয়েছি, এই টাকাটা আমাদের এখনো ব্যয় হয়নি। তাহলে আমাদের কি করা যাবে না? এই ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু ব্যয় হয়নি, এই জন্য এই ওয়ার্কিং ক্যাপিটালের উপরে আমাদের ডেপ্রিসিয়েশনটা ধার্য করা যাবে না। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করার পূর্বে যে টাকা হয়েছে এই টাকার উপরে আমাদের ডেপ্রিসিয়েশনটা ধার্য করতে হবে। তাহলে আমি আহ, এই এই যে ওয়ার্কিং ওয়ানটা এটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথটাতে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেখেন, তাহলে পেস্ট করে আমার যে যে আইটেম রয়েছে ওই আইটেম গুলো আমি লিখবো। তাহলে আমাদের দেখেন এখানে পার্সেস প্রাইস, এই যে পার্সেস প্রাইস আমাদের মেশিনের দাম দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা। তাহলে আমরা পার্সেস প্রাইসটা লিখে এখানে আমরা ডট ডট দিছিলাম, এখানে পার্সেস প্রাইসটা 2 লক্ষ দিয়ে দিলাম। তারপরে আমাদের রয়েছে পার্সেস প্রাইসের পরে দেওয়া হয়েছে কি? ইম্পোর্ট ডিউটি। তাহলে ইম্পোর্ট ডিউটি হচ্ছে 30,000। তাহলে এটা আমরা কি করব? অ্যাড করব। অ্যাড ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটি হচ্ছে আমরা এখানে ইম্পোর্ট ডিউটিটা এখান থেকে নিয়ে এসে সরাসরি আমরা এখানে পেস্ট করব। তাহলে ইম্পোর্ট ডিউটি লিখলাম। লেখার পর এখানে লিখবো হচ্ছে আমরা অ্যাড ইম্পোর্ট ডিউটি 30,000। তাহলে ইম্পোর্ট ডিউটির মানটা লিখলাম 30,000। দেখেন আমাদের কিন্তু সব মানগুলোই নেই, অর্থাৎ আমাদের এখানে যেগুলো রয়েছে এগুলোই বসাবো। তারপরে হচ্ছে বলছে ক্যারিং কস্ট। তাহলে ক্যারিং কস্ট দেওয়া হচ্ছে আমাদের 7,000। যে কয়টা দেওয়া থাকবে আমরা এই কয়টা বসাবো। যা নিয়মের ভিতরে যা দিছি সাধারণত এইগুলোর ভিতরেই আসবে আর বাইরে আসবে না। ক্যারিং কস্ট হলো 7,000। তারপর আমাদের বলছি ইনস্টলেশন চার্জ। তাহলে ইনস্টলেশন চার্জ দেওয়া আছে হচ্ছে আমাদের 13,000 টাকা। ইনস্টলেশন চার্জটা আমরা এখানে 13,000 টাকা লিখবো। ইনস্টলেশন চার্জ 13,000 টাকা। এরপরে রেলওয়ে অ্যান্ড ফেয়ার। তাহলে রেলওয়ে অ্যান্ড ফেয়ার এটা নাই আমাদের। তাহলে রেলওয়ে ফেয়ার এটা নাই, তার মানে এটা আমাদের দরকার নেই। তারপর রিমুভাল কস্ট, রিমুভাল কস্টটা আমাদের নেই, তাহলে দরকার নেই। ইনস্টলেশন তো আমরা বসাচ্ছি, এটা আমাদের আর দরকার নেই। তাহলে আমাদের এবার যে কাজটা করতে হবে, কি করতে হবে? দেখো আমাদের পার্সেস প্রাইসটা ছিল, এটা আমরা কি পার্সেস প্রাইসটা বসাইলাম। এর সাথে ইম্পোর্ট ডিউটি আমদানি শুল্ক যোগ করলাম। ক্যারিং কস্ট মানে ক্যারিং কস্ট পরিবহন খরচটা যোগ করলাম। ইনস্টলেশন চার্জ এটাও যোগ করলাম। যোগ করার পর যেটা বের হবে এটার নাম হবে আমাদের ডেপ্রিসিয়েবল কস্ট। তাহলে এই যে 2 লাখের সাথে 30,000 আর হচ্ছে 7,000, 37,000, 13,000, তাহলে আমাদের যোগ ফল হবে হলো 2,50,000। তাহলে এই 2,50,000-এর নাম হচ্ছে ডেপ্রিসিয়েবল কস্ট।
এরপরে আমাদের যে কাজটা করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল 50,000 টাকা রয়েছে। আলাদা আলাদা করে আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আরো 50,000 টাকা যোগ করতে হবে। যোগ করার পর যেটা বের হবে এটার নাম হচ্ছে আমাদের এনসিও, অর্থাৎ নিট ক্যাশ আউটলি। তাহলে নিট ক্যাশ আউটলি হচ্ছে আমাদের 3 লক্ষ টাকা। দেখো এনসিওটা আমরা কি বের করা সবাই বুঝতে পারছি নাকি কারো সমস্যা আছে, এবার বলো। এনসিওটা আমরা কি সবাই বুঝতে পারলাম না কারো প্রবলেম হইলো বলতে পারেন দ্রুত। হ্যালো। স্যার এমনি সমস্যা নাই, কিন্তু যে এই একটা জিনিস মানে ডেপ্রিসিয়েশন কস্ট ধরে যে তারপরে এনসিও করতে হয় এটা জানতাম না। এটা এখন কি জানছেন নাকি জানেন না, এখনো বোঝেন নাই বলেন। জি স্যার, কেন বুঝতে এই পারছি। কেন এই ওয়ার্কিং ক্যাপিটালটা কেন পরে যোগ করতে হবে, কারণ এটার উপরে ডেপ্রিসিয়েশন ধার্য হবে না। এই জন্য হচ্ছে এটা তো আমাদের এখনো হাতে আছে, এটা আমাদের ব্যবহার হয়নি। মেশিন ক্রয় করছে, এটা টাকা চলে গেছে। আমদানি শুল্ক দিছি, এটাও টাকা চলে গেছে। কেয়ারিং কস্ট বহন খরচ দিছি, টাকা চলে গেছে। ইনস্টলেশন মানে বসানোর খরচ, এটাও আমাদের অলরেডি খরচ হয়েছে। এইগুলো খরচ হয়েছে, এই জন্য এই টাকার উপরে ডেপ্রিসিয়েশন হবে। আর এই মেশিনটা যদি আমাদের ভবিষ্যতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি এর জন্য কিছু টাকা রেখে দিছি, যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি দ্রুত গতিতে সেরে নিব। আমাদের এই অঙ্কে নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই, অথবা এখানে আমাদের এই টাকার কোনো কাজ নাই। শুধু এনসিওটা বাইরে দিব, এটাই কাজ। তাহলে আমাদের বুঝতে পারছি না, কেউ আরো সমস্যা থাকলো বলেন। অন্যরা বলেন কারো সমস্যা থাকলো কিনা আরো। বুঝছি। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের কি বের করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। আমরা ডেপ্রিসিয়েশন, একটু মিউট রাখেন, আপনারা একটু মিউট রাখেন, অযথা সাউন্ড পলিউশন করেন না। সবাইকে একটু বোঝার জন্য সুবিধা করে দেন। আচ্ছা, আমরা সেকেন্ড যে কাজটা শিখছিলাম, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন প্রয়োজন হলে ডেপ্রিসিয়েশন বের করতে হবে। আমাদের কি এই অঙ্কে ডেপ্রিসিয়েশন প্রয়োজন আছে না নাই? স্যার আছে। অবশ্যই আছে। তাহলে এই যে কস্টটা আমাদের এখন কত হবে বলেন। 3 লক্ষ টাকা হবে না 2,50,000 হবে? 3 লাখ। 3 লাখ। 3 লাখ দিলে একবার ডাইরেক্টলি জিরো পাওয়া যাবে। কি লেখা রাখছি, বেসিস স্যার অফ 2,50,000। ডেপ্রিসিয়েশন। বেসিস অফ ডেপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েবল কস্ট। ডেপ্রিসিয়েবল কস্ট হচ্ছে আমাদের, বারবার বুঝাচ্ছি কিন্তু আমি, যে ওয়ার্কিং ক্যাপিটালের উপরে ডেপ্রিসিয়েশন ধার্য করা যাবে না। এটা অনেকক্ষণ হলো চিল্লাইতেছি আফিয়া। তারপরেও যদি এই 3 লাখ টাকার উপরে আমি অবস্থায় ধরে দিই, তাহলে আমার অঙ্ক একদম মার্ডার হয়ে যাবে। তাহলে কি স্যার এখন খুব বুঝতে ওয়ার্কিং পারছি। ক্যাপিটাল যোগ করার আগে যে টাকা রয়েছে এই টাকার উপরে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। তাহলে আমাদের কি সেলভেজ ভ্যালু, এই অঙ্কে সেলভেজ ভ্যালু আছে? না স্যার। সেলভেজ ভ্যালু নাই। তাহলে আমরা 3 লাখ, কেউ যদি আমরা 3 লাখ টাকার উপরে অবস্থায় ধরি, তাহলে আমাদের অঙ্ক এখান থেকে ভুলের সৃষ্টি হবে, তার মানে ডায়েরি নিয়ে আসে। জিরো পাওয়ার পসিবিলিটি বেশি। তাহলে সেলভেজ ভ্যালু জিরো। আর এস্টিমেটেড লাইফ, তাহলে হাই। এস্টিমেটেড লাইফ হচ্ছে আমাদের দেওয়া রয়েছে, এস্টিমেটেড লাইফ কত বছর রয়েছে, 5 বছর। তাহলে এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে বলো। 50,000। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 50,000 টাকা। ডেপ্রিসিয়েশন বের হয়ে গেল আমাদের 50,000 টাকা। তাহলে আমাদের আহ, এই যে 50,000 টাকা বের করলাম, এরপরের কাজ হচ্ছে আমাদের টেবিলের সাহায্য নিতে হবে। এই টেবিলটা এর আগে আমরা 1 নাম্বার ম্যাথে এবং 2 নাম্বার ম্যাথে ভালোভাবে ক্লিয়ার করছিলাম, যে আশা করি টেবিলের মধ্যে আপনাদের কোনো প্রবলেম হবে না যদি আপনারা 1 নাম্বার 2 নাম্বার ম্যাথ দেখে থাকেন। 1 নাম্বার 2 নাম্বার ম্যাথ যারা দেখেন নাই, দেখেন আমাদের ইউটিউবে আপলোড করে দেওয়া আছে, ইউটিউবে চ্যানেলে আপলোড করে দিছি, এখান থেকে ডাউনলোড করে সুন্দর করে নিয়ে তারপরে আপনি করতে পারবেন। সব দেওয়াই রয়েছে এখানে। তাহলে 1 নাম্বারকে কপি করি, যেহেতু আমাদের 10টা, কয়টা কলাম দরকার আমাদের? প্রথমটা আমাদের 10টা সিএফ কলাম এর জন্য দরকার না? 7টা। বলেন। আমরা যে কলাম অ্যানালাইসিস শিখলাম, প্রথমে কলাম অ্যানালাইসিস করছিলাম, কয়টি কলামের অ্যানালাইসিস করছিলাম? 10টি। কিন্তু আবার কি জি স্যার। অ্যানালাইসিস করে বুঝা দিতে হবে নাকি মনে আছে বলেন? জি স্যার, আল্লাহ আবার বুঝায় বুঝে দেন। দিব? এই আবার বুঝে সিএফ দিতে হবে। প্লেব্যাক পিরিয়ডের জন্য 7টা। পে ব্যাক পিরিয়ড না, সিএফ বিটি থেকে সিএফ এটিতে আসার জন্য 7টি। সিএফ বিটি থেকে সিএফ এটিতে আসার জন্য 7টি। পে ব্যাক পিরিয়ডের জন্য একটি, 8টি। এনপিবির জন্য হ্যাঁ, হচ্ছে 2টি। তাহলে 8টি আর 2টি, তাহলে কয়টা হবে? 10টি না? 10টা। জি স্যার। বলেন।
আবার কি অ্যানালাইসিস করবো আরো, নাকি বুঝছেন? না স্যার। আচ্ছা, এখন আমরা তাহলে এই মানগুলো ডিরেক্ট বসাবো, এগুলা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। এখন ক্যালকুলেটর নিয়ে আপনারা চাই সবাই একটু ক্যালকুলেটর নিয়েন, তাহলে আমরা দ্রুত গতিতে এগুলা বসাবো। তাহলে আমাদের উপরে এই যেগুলা বসানি আছে, এই যে 10টা কলাম এখানে বসানি আছে, আমরা ইয়ারের পরে লিখলাম 1 2, তারপরে লিখবো 3 4, তারপরে হচ্ছে 5। আর এই যে 5 নাম্বার গড়ের পরে আরেকটা গড় আমরা বাড়তি দিব, কখন দিব এটা বলতে পারবেন কি? ওয়ার্কিং ক্যাপিটাল বা যখন ক্যাপিটাল, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল বা সেল বেস ভ্যালু দেওয়া থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল অথবা সেল বেস ভ্যালু। আজকের অঙ্কে আমাদের শুধু ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া রয়েছে, তাও আমরা এসবিটা লিখে দিলাম, ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেল বেস ভ্যালু। তো ওয়ার্কিং ক্যাপিটাল সেল বেস ভ্যালু এই দুইটা যদি আমার দেওয়া থাকে, তাহলে আমাদের আর একটা ঘর বাড়তি করতে হবে। তাহলে এখন সিএফবিটির মান আমাদের কত কত দেওয়া রয়েছে, আমরা এগুলা বসিয়ে দিব। সিএফবিটির মান আমরা এখানে পাচ্ছি হচ্ছে কত, দেখো 80,000, 80, 70, 70,000, 90, 90,000, 95,000, 85,000। এখান থেকে সিএফবিটি আমি কপি করলাম, কপি করে সিএফবিটির মানগুলো এখানে পেস্ট করে দিলাম। যে সিএফবিটি 1 থেকে 5 বছর পর্যন্ত আমি এখানে পাইছি, এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা আমাদের এখানে 50। দেওয়া আছে, এখানে ডেপ্রিসিয়েশন প্রত্যেক ঘরে সমান। এরপরের ঘর আমরা কি করব, এই সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করব, করে ইবিটির ঘরে বসাবো। 30,000। 80,000 থেকে 50,000 স্যার যদি ওই আমরা যে বিয়োগ করি 30,000। হ্যাঁ বলেন, স্যার আর ওই যে যদি কোনো সমস্যা হয় পঞ্চাশ বলতে পারেন। স্যার ওই যে 5 নাম্বার 30,000। ঘরের পর যে ফিফথ ঘর করলেন ডাব্লিউসি প্লাস এসবি ওয়ার্কিং ক্যাপিটাল আর সেলভেজ ভ্যালু, ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল নাই কিন্তু শুধু সেলভেজ ভ্যালু আছে, তাইলে কি যে পাঁচ কোনো একটা নাম্বার থাকলে পঞ্চাশ একটাই লেখা লিখবেন। লাগবে? আজকের অঙ্কে কি আছে ভাই, সেল বেস ভ্যালু আছে, একটাই লিখলাম। আজকের অঙ্ক ওয়ার্কিং ক্যাপিটাল আছে, শুধু ওয়ার্কিং ক্যাপিটালই লিখলাম, সমস্যা নাই। শুধু সেল বেস ভ্যালু থাকলে শুধু সেল বেস ভ্যালুই লিখবো, ঠিক ওকে আছে? স্যার, ওকে। যে এক- 4,000। একটা থাকলে একটাই লিখলাম না। এরপরে আমাদের কত হয়, বাদ দিলে কত হয়, 40,000। তারপরে বাদ দিলে কত হবে, 45,000 না? 45,000। বলেন। জি স্যার। এর জি। পরেরটা আমাদের কত হবে, এর পরেরটা হচ্ছে 35,000। আমাদের ট্যাক্স রেট, এই অঙ্কের ট্যাক্স রেট দেওয়া ছিল 30%। সবাই দ্রুত গতিতে 30% ট্যাক্স ধরেন, দ্রুত গতিতে এটার 30% বসা দেন। এটা 30% কত, 9,000 হয় না? জি এই স্যার 30% হচ্ছে 6,000, 9,000, 6,000। আচ্ছা। এটার 30% হচ্ছে 12,000। আপনারা একটু ক্যালকুলেশন করেন, আমি কিন্তু আমার মতো করে বসাচ্ছি। এই দুইটা ক্যালকুলেশন 12,000। ঠিক আছে কি, আমার ক্যালকুলেশন জি গুলা স্যার। বলেন। এই দুইটা করেন, 45,000 30%, 35,000 30%, 13,500, কত? 13,500। 13,500। তারপরেরটা 10,500, 10,500। আচ্ছা, ইএটি বের করেন। ইএটি বের করার নিয়ম কি, ইবিটি থেকে ট্যাক্সটা বাদ দিবেন, তাহলে ইএটি হবে। তাহলে এখান থেকে এখানে যদি আমরা বাদ দিই, তাহলে ইএটি হচ্ছে 21,000। তারপরেরটা হচ্ছে আমাদের 20,000 থেকে বাদ দিলে হবে 14,000। তারপর আমার 40,000 থেকে 12,000 যদি বাদ দিই, তাহলে এটা হবে 28,000। আর পরের গুলা কত হবে বলেন? 31,500, 45,000 থেকে বিয়োগ করেন স্যার 31,500। 31,500। জি স্যার, তারপরেরটা 24,500 না? 24,500, তারপরে দেখেন আমাদের এর পরের ঘরটা রয়েছে সিএফএটি। এই সিএফএটির মধ্যে আমাদের কি কি থাকে, এই সিএফএটির মধ্যে হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ইএটি, সিএফএটির মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইএটি আর একটা আর হচ্ছে আমাদের depreciation। ডেপ্রিসিয়েশন। তাহলে ইএটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি হয়ে যাবে আমাদের। তাহলে ইএটি হচ্ছে আমাদের এই যে 6 নাম্বার ঘরে ইএটি দেওয়া রয়েছে 75,000। 6 নাম্বার, আর ডেপ্রিসিয়েশন দেওয়া রয়েছে 3 নাম্বার। তাহলে 6 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা যোগ করে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 21,000-এর সাথে 50,000 যোগ করলে আমাদের 71,000। হবে 71,000। 14,000-এর সাথে 50,000 যোগ করলে হবে 64,000। এরপরে হচ্ছে আমাদের 28,000-এর সাথে 50,000 যোগ করলে কত হবে, 78,000। তারপরে 31,500-এর সাথে 50,000 যোগ করলে 81,500। এর পরেরটা আমাদের হবে কত, তারপরেরটা আমাদের আছে 24,500 আর 50,000, তাহলে 74,500। ঠিক আছে? স্যার 24,000 দিছেন, স্যার এরপরে 74,000। হচ্ছে 24,000 লিখছে। কি লিখছি আমি,
24,000 টাকা। 24,000 লেখেন। স্যার 74,500 2,35,000 হবে লেখা। না? 74,500। 74,500 আচ্ছা, 74,500। তাহলে হাফ লাখ আমাদের সেকশন এই স্যার। যে আর ওয়ার্কিং একটা শূন্য কমান লিখবো। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কত রয়েছে বলেন? ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের দেওয়া ছিল কোশ্চেনে। ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল হচ্ছে আমাদের কত? ওয়ার্কিং ক্যাপিটাল 50,000। তাহলে আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল সেল বেস ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে এই সই সিএফ এটির ঘরে এটা লিখতে হবে। তাহলে সিএফ এটির ঘরে আমরা এই 50,000 লিখে দেব। এরপরে আমরা করব হচ্ছে ক্রমযোজিত মানে কিউমুলেটিভ সিএফ এটি মানে ক্রমযোজিত সিএফ এটির ক্রমযোজিত যোগফল। তাহলে প্রথমে আমরা 71,000 সরাসরি বসিয়ে দিব। 71,000, তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা 71,000 লিখবো এখানে। 71,000-এর সাথে এই 68,000 যোগ করো। 71,000 যোগ 1,35,000 35,000 1,35,000। 1,35,000-এর সাথে এই 68,000 যোগ করো। স্যার 2,13,000। 2,13,000 2,13,000। এরপরে হচ্ছে 81,500 যোগ দাও। 2,94,500। 2,94,500। এরপরে হচ্ছে এইটার সাথে কি করতে হবে? 4,19,000। এটার সাথে আমাদের এই যে এই টাকাটার সাথে আমাদের এখন কি করতে হবে? এই টাকাটার সাথে এটাও যোগ করতে হবে, এটাও যোগ করতে দুইটা যোগ হবে। করে তাহলে বসাতে হবে। আমাদের কি করতে হবে? আমরা যখন খাতায় লিখবো তখন এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এই টাকার সাথে এই দুইটা যোগ করে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে কত হয় দেখো? 4,19,000। 4,19,000 টাকা। ঠিক আছে। জি এরপরে স্যার। ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর। ডিসকাউন্ট ফ্যাক্টরের মান আমাদের এখানে দেওয়া রয়েছে, কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 10%। 10%। তাহলে 10% তো দেওয়া থাকলে কোনো সমস্যা নাই, 10% আমাদের মান একদম মস্তই আছে। 10 ডিএফ এট দ্য রেট অফ 10%। তাহলে 10% এর মান কত? 0.0909। তারপরে 0.826। এটা বের করা কিন্তু এটা আপনাদের যেন কিভাবে বের করে? এই যে দেখেন, ক্যালকুলেটর আছে? জি স্যার। আগের ক্লাস দেখেন নাই? আগের ক্লাস তো দেখেন, অনেক সুন্দর করে বুঝা দেওয়া হয়েছে পরীক্ষা এখানে। ছিল স্যার। দেখেন 100 ভাগ 110 ভাগ করেন দ্রুত। 100 ভাগ 110 দেখেন আসবে 0.909। জি স্যার। আরো মান 0.0990। আছে দেখেন, আছে? জি স্যার আমি আছে এখান থেকে আছে। 3 ঘর নিয়ে সেখানে বসাছি। এরপরে গুণন 0.909, এই 3 ঘর আবার গুণন দেন। গুণন দিয়ে 0.90। সমান সমান চাপ দেন, দেখেন আসবে 0.826। 0.90। আইছে? জি স্যার 826। এরপর আবার সমান সমান দেন, দেখেন আসবে আরেকটা আসবে 7511। 0. এরপর সমান সমান চাপ দিলে কত আইছে? সমান সমান 0.7511। 0.7511। আবার সমান সমান চাপ দেন, দেখেন 0.6828। 0.628 না? জি স্যার। তারপরে আবার দেন স্যার আগেটা ওয়ানের সাথে একটা 0.621। 2 দিলে ভালো হয়, কারণ এরপরে হচ্ছে 5 বেশি আসছে স্যার। এজন্য তো এক যোগ করলাম। জি স্যার। না ওই যে 71,500 মানে উপরের 3 নাম্বার। 683 হবে নাকি? স্যার ওই জি স্যার। 0.752 হবে। হ্যাঁ, এটা 751ই হবে, 2 হবে না। স্যার 1 হবে। আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে এটা এটা ঠিক আছে। জি স্যার। স্যার তারপরে এটাও ঠিক আছে। এখন জি স্যার। পিপিটা দ্রুত গুণন করেন একজন। তার সাথে পিপিটা গুণন করবেন 7 এবং 9। তাহলে 7 নাম্বার হচ্ছে এই যে সিএফএটি। তাহলে এই সিএফএটি এর ঘরের সাথে 9 নাম্বার হচ্ছে আমাদের ডিএফ। এই ডিএফ এর মানটা হচ্ছে গুণন দেন। আপনাদের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে এক অধ্যায় সাজেশন আপলোড করে দিয়েছিলাম, ওই সাজেশন কি আপনারা দেখছিলেন চোখে? আফিয়া না দেখছিলেন? স্যার। না না। ইউটিউবে যা দেখে এক অধ্যায় +64,539। সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। সাজেশন দেখে আমি ভাবলাম কিভাবে আপনারা দেখেন নাই, কারণ কেউ আমার থেকে এ পর্যন্ত বললেন না যে স্যার পিডিএফ কপিটা দরকার। তার মানে ওইগুলা দেখেনি না, আপনারা করেনও না। সাজেশন আপলোড করে দিছি ইউটিউবে, উনি একটু খেয়াল রাখেন ইউটিউবে। তাহলে ওইখান থেকে জি সব সাজেশন সংগ্রহ করে নিয়ে যেটা যেটা শীট প্রয়োজন হয় আমাকে বলবেন। সব অধ্যায়গুলো আমি আপলোড করে দিব। একটা অধ্যায় ফিনান্সের একটা অধ্যায় আপলোড করে দিছি গতকাল বা পরশুদিন। তাহলে এটা গুণন করছেন সবাই? 64,539। 65, হ্যাঁ, পরীক্ষার আগে রাইতে ঠিকই 64। আজকে না 65,500। 64 স্যার। 4। 64। 64,000।
পাঁচশো 64,539। 39, হ্যাঁ, তারপর 52,864, 52,864, 58,578, 58,578, 55,323, 55,323, 46,265। 46, জি 265। জি এবার কি টোটাল পিবি করেন? করতেছি। পিপিভি দেখেন, এইটুকের মধ্যে মনে হয় কারোর সমস্যা থাকার কথা না। যতটুকু করাইলাম এতটুকুর না মধ্যে স্যার, একটু প্রবলেম আছে বুঝছি। আর? ঠিক আছে, না না স্যার। স্যার। তাহলে কত হইলো দেখো, টোটাল যোগ করে। 2,77,569, 2,77,569। 77,569। জি আচ্ছা, আমাদের এখন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি বলছে? 77,569। আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে পে ব্যাক পিরিয়ড। সহজ একটা রিকোয়ারমেন্ট, পে ব্যাক পিরিয়ড। তাহলে পে ব্যাক পিরিয়ডের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, পে ব্যাক পিরিয়ড। তাহলে পে ব্যাক পিরিয়ডের সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, যে এভাবে লিখবো, ডিটারমিনেশন অফ পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড উই নো দ্যাট পিবিপি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। তাহলে এখানে আমাদের এনসিও কিন্তু আমরা ওয়ার্কিং করে বের করেছি, এই যে এনসিওর মান হচ্ছে 3 লাখ। তাহলে এনসিওর মান হচ্ছে আমরা ডিরেক্টলি এখানে নিয়ে এসে বসে দিব 3 লাখ। সির মান, সির মান হচ্ছে আমরা ধরবো কোন গড় থেকে? কিউমুলেটিভ সিএফ এটির গড় থেকে। এই গড়ে আমরা দেখবো এই 3 লাখের কাছাকাছি কোনো মান, 3 লাখ টাকা 2 লেভেল লাখ আছে কিনা, অথবা 3 লাখের 94,500। কাছাকাছি কোনো মান দুই আছে লাখ কিনা। চুরানব্বই তাহলে হাজার তিন পাঁচশো লাখের কাছাকাছি মান আমরা দেখতেছি হচ্ছে যে এটা, এটা হচ্ছে আমরা সি আইডেন্টিফাই করলাম। আর এই যে এই ঘরে হচ্ছে আমরা কি ধরবো? সি সরিষ হলো 4, এই ঘরে হচ্ছে আমরা ধরবো এ। তারপরে হচ্ছে সির এক গড় পূর্বে আসবো, এসে নিচে এই যে দুইটা মিলে ধরে দিব হচ্ছে কি, 74,000 এই ডি। দুইটা মিলে ধরবো কত? ডি। ডি। তাহলে সির মান বসিয়ে দিব। সির মান হচ্ছে 2,94,000, 94,500। 2,94,500। ডির মান আমরা দুইটা যোগ করে বসাবো, 74,000 আর 4 লাখ, 50,000। তাহলে দুইটা যোগ চার করে লাখ ডির মান উনিশ বসাবো। হাজার কত ডির মান কত হয়? 4,19,000। 4,19,000 ডির মান। তারপরে পে ব্যাক পিরিয়ড হলো আমাদের হোয়াট, পে ব্যাক পিরিয়ড হচ্ছে হোয়াট। তাহলে এখন আমরা এখানে এনে ক্যালকুলেশন করি, দেখেন কত হয়। আপনারা একটু ক্যালকুলেশন করেন, স্যার, বলেন। স্যার আমার দিনের মনে ক্যালকুলেশন ভুল গেছে। কেন? ডির মান ভুল হয়েছে, ডির মান বলেন কত? স্যার 1,24,500। 1,24,500, হ্যাঁ। স্যার কারেন্ট নাই, চোখে দেখি নাই স্যার। আচ্ছা, তাহলে আমাদের এর মান হচ্ছে আমাদের বের হয়েছে 4। তারপরে এনসিও, এনসিও আমাদের বের হয়েছে 3 লাখ। 3 লাখ। এনসিওর মান বসাইলাম 3 লাখ। তারপরে সির মান আমরা পাইছিল 2,94,500। 94,000। আর ডির মান আমাদের বের হয়েছে হলো 1,24,500। তারপর আমরা এটাকে আবার কপি করি, উপরে বিয়োগ করেন আফিয়া। উপরে 5,500। 5,500, ভালোভাবে চোখে দেখছো তো? তাহলে এর মান হচ্ছে আমাদের 4, আর উপরে থাকবে হলো কত? 5,500। তাহলে 5,500 দিয়ে আবার ভাগ করো, আচ্ছা ঠিক আছে। 5,500। ঠিক আছে মনে হয়, এত ছোট ক্যালকুলেশন তাই যদি ভুল করো। দেখো 5,500 কে ভাগ করলে কত আসে আমাদের? 0.04। 0.04 না? জি স্যার। জিরো জি পয়েন্ট স্যার। ফোর তাহলে যোগ করলে আমাদের আসবে 4.04। 4.0, 4.04, 4.041। 4.041 আমরা দুই ঘর রাখবো জি পয়েন্টের স্যার, পরে, বুঝতে ইয়ার্স। পেরেছি। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারলাম নাকি কোনো সমস্যা জি হয়? স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট চাইছে। পরের রিকোয়ারমেন্টটা আমাদের চাইছে হচ্ছে কি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে করছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, নিট প্রেজেন্ট ভ্যালু মানে কি, এনপিভি রিকোয়ারমেন্টটা আমাদের বের করতে বলছে। তাহলে এনপিভি যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্টটা আমরা করব এনপিভি। তাহলে আমরা এই যে এটা নিব এনপিভি।
এনপিভি সূত্র আমরা যে আগের 3টা ক্লাস ইউটিউবে পাওয়া যাবেন, ইউটিউব থেকে ডাউনলোড টোটাল করে পিভি আগের মাইনাস 3টা ক্লাসই দেখে নিন। আগের 3টা ক্লাস দেখে নিলে দেখবেন এই পরের ম্যাথ গুলাই একদমই সিম্পল। তাহলে আমাদের বিশেষ করে 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে সব দেওয়া রয়েছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 3টা পারলে আপনার আর কোনো ল্যাগ থাকার কথা না। আর এই যে 6 তার সাথে 6 নাম্বারটা, 6 নাম্বারটা হচ্ছে আমাদের নতুন করে কি বের করা লাগে, এনসিওটা বের করা লাগে, এই জন্য 6 নাম্বারটাও আমাদের দেখে। দেখো আমাদের হচ্ছে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু 2,77,570 বের করছিলাম আমরা, আর এনসিও আমাদের দেওয়া ছিল 3 লাখ। 3 লাখ। তাহলে আমাদের বিয়োগ করো কত হয়, নেগেটিভে চলে আসবে, মাইনাস 22,431। মাইনাস 22,431। 22,431। 31। অপশন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যে প্রবলেমটা হচ্ছে আইআরআর। তাহলে আইআরআরটা আমাদের করতে হবে। তাহলে আলাদা টেবিল। আইআরটা আমরা আলাদা আলাদা টেবিল করব। এই যে আইআরআর এর যে পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ আমাদের দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে। দেখেন একটা পার্সেন্টেজ আমাদের এখানে দেওয়া রয়েছে না? 10%। তাহলে একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে, আর একটা পার্সেন্টেজ আমরা হচ্ছে কোথায় থেকে আরেকটা পার্সেন্ট এইটার আলোকে আরেকটা পার্সেন্ট আপ ডাউন করে নিতেছি। তো অনেক সময় দেখবেন আইআরআর এটার সাথে যদি আপনি আপ ডাউন করেন মিলবে না, দুইটাই পজিটিভ আসবে না দুইটাই নেগেটিভ আসবে। তাহলে এই উপায় থেকে আমাদের উদাহরণ পাওয়ার উপায় কি? এই উপায় থেকে উদাহরণ পাওয়ার উপায় একটাই আছে, একটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করে টেবিল থেকে মান বের করে নিয়ে আইআরআর করলে আপনার আর কোনো রিস্ক থাকবে না। এই পার্সেন্ট দিয়ে আমরা আইআরআর করব না, না করে কি করব, একটা টেবিল করব। একটা টেবিল করে একটা ওয়ার্কিং করবে, ওয়ার্কিং থেকে পার্সেন্ট দুইটা ধরে নিব, দুইটা পার্সেন্ট বের করে নিয়ে তারপরে আইআরআর বের করব। এটাই আমার জন্য বেটার হবে। না হলে দেখবেন আইআরআর এটা দিয়ে কখনো মিলবে কখনো মিলবে না। যেটা আপনারা করছিলেন 2 নাম্বার অঙ্কে, কিন্তু আপনারা বলছিলেন ভাইয়া 2 নাম্বার অঙ্কে আইআরআর মিলছে, কিন্তু আমাদের 4 নাম্বার অঙ্কে আইআরআর আপনারা জি স্যার, মিলাইতে 4 নম্বর পারেন অঙ্কে নাই। পেলে নাই। 4 নাম্বার অঙ্কে কি মিলাইতে পারছেন বলেন? না তাহলে স্যার। পরীক্ষার হলে তো আমার একটাই অঙ্ক থাকবে, ওইটা মিলবে কি মিলবে না, এর জন্য তো আর আমার বোঝার কোনো ওয়ে নাই। অতএব আমি ওয়ার্কিংটা করে নিলেই কোনো টেনশন নাই, 100% মিলে যাবে। তাহলে আমরা ধৈর্য সহকারে একটু ওয়ার্কিংটা করি। সবাই একটু আমাকে 2 মিনিট সময় দেন। দেখেন আইআরআর, আইআরআর করার জন্য আমাদের আরেকটা নিয়ম রয়েছে। এর আগে আমরা একটা নিয়মে করছিলাম, ওই নিয়মটাতে আইআরআর সবসময় আমাদের মিলবে না। আমরা সেকেন্ড যে নিয়মটা রয়েছে এই নিয়মটার সাহায্যে যদি আইআরআর করি, তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্কে আইআরআর নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের আইআরআর নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটা ওয়ার্কিং করে নিতে হবে। এই ওয়ার্কিংটা যদি আমরা করে নিই তাহলে আইআরআর নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, উই নো দ্যাট ডিএফ ফ্যাক্টর অথবা পিবি ফ্যাক্টর, এটা বের করবেন। এটা বের করার সূত্র হচ্ছে আমাদের উপরে লিখবেন ইনভেস্টমেন্ট, নিচে হচ্ছে অ্যাভারেজ সিএফএটি। অ্যাভারেজ সিএফএটি আমাদের বের হবে কিভাবে, টোটাল সিএফএটি কে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করব। ইনভেস্টমেন্ট, এই অঙ্কে আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে 3 লাখ, তাহলে 3 লাখ বসাইলাম। এভারেজ সিএফএটি আমাদের টোটাল সিএফএটি দেওয়া ছিল এই অঙ্কে কত, 4,19,000, আর বছর দেওয়া ছিল 5 বছর, তাহলে 4,19,000 হলো টোটাল সিএফএটি। এটাকে 5 দিয়ে ভাগ করলে আমাদের বের হবে এভারেজ সিএফএটি। এভারেজ, তারপর আমরা যদি ভাগ করি তাহলে আমাদের ডিএফ ফ্যাক্টরটা আসলো, ডিএফ ফ্যাক্টরটা আমাদের বের হলো 3.58। এখন এই যে 3.58, আমাদের এই অঙ্কটার আমাদের এই অঙ্কটা কত বছরের, আমাদের এই অঙ্কটা হচ্ছে 5 বছরের। তাহলে আমরা 5 বছরের সই আমরা টেবিলে যাব, টেবিলে যা 5 বছরে আমরা দেখবো কোন মানটা রয়েছে। এই যে 5 নাম্বার বছর, দেখো টেবিল ডি তে যাবো আমরা। তাহলে 5 নাম্বার বছরে এখানে আমরা যাতে থাকবো দেখবো আমাদের 3 কত আছে 58, এর কাছাকাছি মান কোনটা, এর কাছাকাছি মান দেখতেছি আমরা দুইটাই, যে একটা হচ্ছে 3 কত 3.60, এটা না বলো, আর একটা হচ্ছে 3 কত দেখা যাচ্ছে থ্রি না পয়েন্ট স্যার। ফোর থ্রি এই যে এটা। তাহলে আমরা এটা স্যার নিয়ে দেখা করলেও, একটু কষ্টই। এইটা নিয়ে করলেও হবে, এটা নিয়ে করলেও হবে। তাহলে আমাদের এইটা কত পার্সেন্টেজে রয়েছে, এটার পার্সেন্টেজ রয়েছে 12 হচ্ছে আর হচ্ছে 12, 14। আর এইটার পার্সেন্টেজ রয়েছে হচ্ছে কত 14। তাহলে আমি দুইটার যে কোনোটা নিয়ে করলে অঙ্ক হবে।
তাহলে আমরা 12 নিয়েই করি। তাহলে 12 নিয়ে করে তারপরে পজিটিভ নেগেটিভ বের হলে পরেরটা আমরা আবার এক্সচেঞ্জ করে দিব। তাহলে আমরা জানি আইআরআর করার জন্য আমাদের একটা কি করতে হবে বলো? টেবিল। টেবিল। আইআরআর করার জন্য আমাদের একটা টেবিল করতে হবে। এই টেবিলে কলাম হবে কয়টি? আইআরআর করার জন্য আমরা জানি একটা টেবিল করতে হবে। উক্ত টেবিলে কয়টি কলাম হবে? স্যার 6টা। এটা 6টি। কিন্তু ফিক্সড। আইআরআর করার জন্য আমাদের যে টেবিলটা হবে এটা হচ্ছে আমাদের 6টি কলাম হবে। তাহলে এই 6টি কলাম দিয়ে আমরা একটা টেবিল করি। টেবিল করে পার্সেন্টেজ দিয়ে এখন বের করলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। তাহলে যে কোনো আইআরআর আপনারা করতে পারবেন। তাহলে এখন হচ্ছে উপরের টেবিল থেকে আমরা সিএপিটিটা কপি করে নিয়ে আসবো। সিএপিটি হচ্ছে আমাদের এই যে এখানে 4টা কপি করলাম। তাহলে এখানে সিএপিটি 4টা নিয়ে এসে আমরা বসাইলাম। আর এটা হচ্ছে এই দুটা যোগ করলে কত হয়েছে? এই দুটা যোগ করলে 1,24,500 হয়েছে না? বলেন। 5 নাম্বার বছরে 1,24,500 না? 1,24,500 এই দুইটা যোগ করলে 1,24,500 হয়েছে না? এই যে এটা 74,550,000, যোগ করে কথা 1,24,500। পাবেন। তাহলে আমরা ডিএফ এর মান কত পার্সেন্ট ধরে স্যার করবো? 1,24,500। ডিএফ এর মান আমরা 12% দিয়ে করব। প্রথমে আমরা 12% দিয়ে করি। 12% দিয়ে দেখুন কত আসে। 12% দিয়ে সবাই ক্যালকুলেশন করেন। 100 ভাগ 112 পয়েন্ট গুলা বের করেন কত হয়। 100 ভাগ 112। আফিয়া দ্রুত গতিতে বের করো। পয়েন্ট কত? 0.8928। স্যার এর আগে 8.3। যে মানে প্রথম 10%টা ধরে নিলাম, ওইটা আর ধরা যাবে না, তাই না? না, ওইটা ধরা যাবে না। আইআরআর দিয়ে তো আমরা করে নিলাম, নতুন ভাবে করে নিলাম। এই নতুন ভাবে যেটা করে নিলাম এটা দিয়ে করতে হবে। 8928। ও আচ্ছা, 3 ঠিকই আছে। নতুন ভাবে যেটা আমরা আইআর দিয়ে করে নিলাম এটা দিয়ে আমাদের অঙ্ক সলভ করতে হবে। ঠিক আছে? আর ডাব্লিউসির মানটা যোগ করে নিতে হবে নিচের নিচের হ্যাঁ, ওয়ার্কিং ইয়ারের সাথে। ডাব্লিউসি মানে 5 নাম্বার বছরে একবার যোগ করে দিয়ে দিলাম। জি স্যার, জি। তাহলে এখানে হচ্ছে আমরা বের করি কত বের হলে 100 ভাগ 112 দিলে আমাদের এটা বের হলে আর পরেরটা কত? জি স্যার। তারপর এটা দিয়ে গুণ করবো, তাই না স্যার? হ্যাঁ, এটাতে গুণ করো। কত হয়? 0. দ্রুত গতিতে বের করো। 0.7971। 3 ঘর বলো। 7, 9, 7। 7। জি স্যার। তারপরে হচ্ছে কত? আফিয়া দ্রুত করো তো। তারপর সমান সমান দিব না স্যার? ঠিক আছে কিনা? সমান সমান দাও। 0.7116। 7, 1, 2 দাও তাহলে। জি স্যার। তারপর হচ্ছে 0.635। 6, 3, 5। জি স্যার। স্যার 6 3 6 হবে। 6, 3, 6 দিব। স্যার জি। তারপরে স্যার 5 6 8। 0.567 বা 5, স্যার 5 8। 7। 6, 8। জি আচ্ছা, স্যার। তারপরে এটার সাথে এটা গুণন দিয়ে এখানে বসাও। দ্রুত গুণন করো। 63,403। কত? আফিয়া ঠিক আছে? ফোন করি নাই। করো না কেন? বসে থাকো কেন রে ভাই? 66,000 পরে একজন মেয়ের তো একটা ভুল ভুল হয়। হলে তো সব ভুল হবে। 63,403। 66,000, 63,403। 63,403। 403। সবাই ক্যালকুলেশন করতে হবে। একজন করে আর সবাই বসে থাকে। যদি একজন ভুল করে সব ভুল হবে। হ্যাঁ। স্যার 51,008। 51,008। 8। 8। জি স্যার। স্যার 51,008। স্যার 55,536। স্যার 51,834। সবাই করে মিলে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ভুল হয় সত্তর বলবেন। হাজার সাতশো ষোলো কত? 70,716। 70,716। এবার এইগুলা যোগ করেন টিপিবি।
স্যার 2,92,499। টিপিবি তুই তো থেকে একটা টোটাল ঝড়ের প্রেজেন্স গতিতে যাচ্ছ স্যার। কত? 2,92,499। 2,92,499। আর এখান জি থেকে স্যার। এনসিও বাদ দাও, এনসিও হচ্ছে 3 লক্ষ। স্যার -7,501। বের হবে এনপিবি। কত বের হয়? -7,501। 7,501। জি তাহলে আমাদের এনপিবিটা পাওয়া গেল আমরা। একটা এনপিবি কি পেলাম তাহলে এখন বলো? স্যার নেগেটিভ। লেস দেন। নেগেটিভ পেলাম। তাহলে নেগেটিভ মানে কি? হ্রাস। তাহলে পরের জি স্যার। এনপিবিটা কি হবে? পরের স্যার কমা। এনপিবিটা হচ্ছে পজিটিভ। আমাদের আরো কমাইতে হবে। কত পার্সেন্ট? ওই যে আমরা শিখছিলাম কত পার্সেন্ট কমাবো বলো? স্যার 5%। 12। ও পাঁচ আচ্ছা, ওটা পাঁচ সমস্যা পার্সেন্ট। পার্সেন্ট নেই। আপ ডাউন করবো হচ্ছে কত? 5%। জি তাহলে এখন এইটা আমাদের এই যে এখানে 12 আছে, 12 থেকে 5% এখানে আরো কমে দিব। কমে দেওয়ার জন্য এখানে হবে কয় পার্সেন্ট? পার্সেন্ট। 7%। 7%। ঠিক আছে। জি জি স্যার। স্যার। 7%-এর মান আমরা আবার বের করবো। 100/107। স্যার বের করে 7% কিসের জন্য স্যার হলো এটা এটা কোন একটু আবার ক্লাসে বুঝে দেন। আমরা কি হয়েছে বলো? 7% কিসের জন্য হলো এটা স্যার একটু আবার এই বলতেছি যে বুঝে দেন। এটা এখানে তো পজিটিভ এখানে কি আসছে। হয়েছে? এখানে নেগেটিভ। নেগেটিভ আছে না রাখা? জি স্যার। নেগেটিভ আসলে যে এখানে যে পার্সেন্টটা আমরা নিছি এর থেকে 5% এখানে কমিয়ে দিব। 5% কমা দিলে 12 থেকে 5% বাদ দাও, কত হয়? 7। 7। যদি এটা পজিটিভ হইতো তাহলে এখানে আরো 5% বাইরে দিতাম। জি স্যার। বাইরে দিলে কত হইতো? 17 হইতো। 17। কখন বাইরে দিব? পজিটিভ হলে বাইরে দিব, নেগেটিভ হলে আর কমায় নেগেটিভ দিব হলো কমায় 5%। দেব। ঠিক আছে। সবসময় 5% হ্যাঁ, 5% পজিটিভ। দিলেই হয়ে যাবে। এটা যদি করেন আপনি, এই যে ওয়ার্কিংটা করে নিলে 5% দিলেই হবে, আর আর বেশি করা লাগবে না। জি স্যার, বুঝতে পারছি। আর ওয়ার্কিং যদি না করেন তাহলে সমস্যা হইতে পারে। ওয়ার্কিং করে নিলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। তাহলে জি সাত স্যার। পার্সেন্টের মান বের করেন। 100/107। স্যার বের করছি। 100/107 দ্রুত গতিতে বের করো। 9 কত হলো? স্যার 10,335। 935। 935। 0.935। তারপরে 0.874। 874। 0.817। 0.817। জি স্যার 0.764। 0.764। 714.714। 0.714। 764। 0.7। 0.714। 714। জি স্যার। 0.714। 714। আবার গুণন দেন, এই সিএপিটির সাথে গুণন দেন। স্যার 66,385। 385। 63,385। 385। 385। স্যার 55,936। 936। 63,727। 63,726। 726। জি স্যার। তারপরে স্যার তারপরে 62,266। 62,246। 63। 88,927। জি স্যার। 52,266। 62। 62। আচ্ছা 62। তারপরে স্যার 88। 88,927। 88,893। 987। আচ্ছা। 993 যোগ করা আবার টোটাল প্রেজেন্ট ভ্যালু। স্যার দাঁড়ান, এটা নাকি ভুল গেছে। আরে 927 আসে তো, পয়েন্ট আসে। কোনটা 927? এই যে স্যার 88,927। স্যার আমার মানে 893 আসে। এই দেখো গুণন দাও আবার। এই যে এখানে কত? এই যে এখানে কত? 1,24,500। আর জি স্যার। 88,893 হয় আচ্ছা যোগ করা এখন। লাস্টেরটা। সব যোগ করে টোটাল প্রেজেন্ট ভ্যালু দেখো কত হয়। স্যার 3,37,206। 3,37,206। 206। আর এই আমাদের আছে কত? এই 3 লাখ। এনসি আছে কত? 3 লাখ। তাহলে 3 লাখ আছে না? 37,206। জি স্যার। 3 লাখ আছে। তাহলে 3 লাখ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয়?
37,206 এনপিভি হয়ে গেল। এরপর আমরা কি করব, আইআরআর এর সূত্রটা প্রয়োগ করব। দেখো এই যে আমরা যে করলাম, আমাদের দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ আসলো না? জি স্যার। এরপর আমরা আইআরআর দিব। আইআরআর, তাহলে আইআরআর এর জন্য আমাদের যে সূত্রটা ক্যালকুলেশন করতে হবে, এই সূত্রটা হচ্ছে আমরা আগেও ক্যালকুলেশন করেছিলাম সূত্রটা। এর সমান দেখেন লোয়ার ডিসকাউন্ট রেট, এর সমান লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে লোয়ার ডিসকাউন্ট রেট আমাদের বাট্টার হার, দুইটার মধ্যে ছোট কোনটা? 7%। 7%। বি সমান হায়ার ডিসকাউন্ট রেট 12%। 12 সি সমান পজিটিভ, পজিটিভ যেটা হবে এটা সি, 37,206 যেটা পজিটিভ হবে এটাই হলো সি। আর ডি সমান নেগেটিভ, নেগেটিভ বলতে হচ্ছে 7 মাইনাস 7,501। তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। তাহলে এইভাবে যদি আমরা আইআরটা কমপ্লিট করি তাহলে আমাদের আর কোনো ল্যাগ থাকবে না। তাহলে আমাদের এবার এখানে মানগুলো ক্যালকুলেশন করি আমরা। তাহলে এখানে আমাদের কি হবে, মানগুলো বসাই। দেখেন এর মান কত পেলাম আমরা, বলো? 7%। সির মান পাইলাম, সির মান আমরা পাইছি হচ্ছে সির মান 37,206। আবার সির মান 37,206। আর ডির মান হচ্ছে এখানে মাইনাস দিতে হবে একটা, ডির মান ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিতে হবে, মাইনাস 7,501। তারপরে হচ্ছে বির মান, বিতে হচ্ছে আমাদের 12, আর মাইনাস হচ্ছে কত, 12 মাইনাস 7, আর পার্সেন্টটা আমাদের বাইরে দিতে হবে। ঠিক আছে? নিচে এবার দুইটা কি মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলেন? প্লাস হয়ে যাবে। নিচে মাইনাস মাইনাসে স্যার প্লাস হবে, তাহলে উপরে যা আছে তাই, জাস্ট খালি আমরা নিচে এই মাইনাস মাইনাসে প্লাস করে দেব। তাহলে মাইনাস প্লাস 44,707 প্লাস করে দিলে, আর এখানে হচ্ছে আমরা কি করে দিব, যে 12 থেকে যদি আমরা 12 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, কত বাদ দিব? 7, 12 থেকে কত পার্সেন্ট, 7% বাদ দিয়ে দিব, তাহলে আমাদের কত থাকবে? 5%। 5% থাকবে। ঠিক আছে? জি স্যার। এরপর নিচের দুটো যোগ করেন, নিচের দুটো 44,707 নিচের দুটো যোগ করেন। তাহলে আমাদের 7% যা আছে তাই থাকবে, উপরেও যা আছে তাই থাকবে, সাইডেও যা আছে তাই থাকবে, শুধুই নিচে যোগ করলাম। কত? 707 44,707। আচ্ছা, তারপরে আমরা ভাগ করে দিই, কত হয়? 4.1 মানে 5 দিয়ে গুণন করে এটা ভাগ করে যা হবে একে 5% না, এটা ভাগ করে যা হবে তাকে গুণন 5, 5 দিয়ে গুণন করে গুণন 4.16, তাহলে প্লাস গুণন 5 দিলে কত হয় সে দেখেন 4.16, কত? 4.16। 4.16, এর সাথে একটা পার্সেন্ট দিয়ে দিবেন, তাহলে আমাদের হবে 11.16%। 11.16%। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেষ করলাম। তাহলে এভাবে কমপ্লিট করবে, তাই আজকে আর করালাম না, আপনাদের ধৈর্য নাই। ঠিক স্যার।